তার কোলে একটা ছেলে বসে আছে, দেখতে অনেকটা আনায়ার চেহারার অবয়ব পেয়েছে। না পাওয়ার কি আছে, বাবা ভিন্ন, মা তো একজনই। জাফিন আনায়ার দিকে তাকিয়ে হাসছে। আনায়া মুচকে হাসে, ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলো না মনে। সিতারা আহমেদের দিকে তাকাতেই মুখটা মলিন হয়ে যায়। তার মা তাকে চিনতে পারছে না, এতটা পর হয়ে গেল। মানুষ বলে নিজের গর্বের সন্তান যতই বড় হোক আলাদা টান থাকে, যতই অচেনা হোক তবুও চেনা লাগে। আর সে কি জানে না আনায়ার বিয়ে নেতার সাথে হয়েছে, যার অহরহ শত্রু। নাজিয়া তার মায়ের দিকে তাকায়, সে ফোনে ব্যস্ত, পাশে তার বড় মেয়ে, অথচ তার ভাবনা নেই। সত্যিই কি চিনতে পারছে না আনায়াকে? নাজিয়া তখন বলে, আপু তোমার নাম কি? মিসেস মির্জা। আরে সেটা না, তোমার আসল নাম বলো। অনু। তখন মিসবা বলে, আনায়া এবনাদ না? অনু হলো কখন বৌমনি? সোনা, ওটা আনায়ার সংক্ষিপ্ত অনু। সিতারা আহমেদ চোখ তুলে তাকান। আনায়ার দিকেই তাকাতেই দেখতে পান সে সামনের দিকে তাকিয়ে আছে। আনায়া তার বড় মেয়ের নাম ছিল, কিন্তু কতগুলো বছর তাকে দেখেননি তিনি। এমনকি মেয়ের চেহারাটাও মনে নেই। কেউ কিছু বলেনি, আর যেন প্রশ্ন করেনি। আনায়াকে নিয়ে পার্কের কাছে আসা। গাড়ি থেকে সবাই নামতেই নিবরাজদের দেখতে পায়। মিসবা আনায়াকে দেখে নিবরাজ সবার আগে ছুটে আসে। পাবলিক প্লেসে আনায়াকে জড়িয়ে ধরে নিবরাজ। আনায়ার লজ্জা লাগছে, নিবরাজের তাতে হেলদোল নেই। নাজিয়া নীতি মিটমিট হাসছে। নিবরাজ উত্তেজিত হয়ে বলে, তোমার কোথাও লাগেনি তো? ওরা কিছু করেনি তো আবার? না, কিচ্ছু করতে পারিনি, ভাগ্যে সোনাদের গাড়ির সামনে পড়েছি। জায়ান নিবরাজকে দেখে অবাক হয়ে যায়। শাহরিয়ার সায়ন্তিক সে নিবরাজের সাথে কুশল বিনিময় করে। এমপি স্যারের দেখা এভাবে পাবে ভাবতে পারেনি। সবচেয়ে বড় কথা, এমপির ওয়াইফকে সেভ করতে পেরেছে। নিবরাজ জায়ানকে বারবার ধন্যবাদ দেয়। সিতারা আহমেদ বুঝছেন আনায়া তারই মেয়ে। খবর এসেছিল মেয়ের বিয়ে এমপির সাথে হয়েছে। এমপিকে সবাই চেনে, কিন্তু তিনি আর কথা বাড়ায়নি। শুধু মেয়ের দিকে এক নজর তাকান, পা থেকে মাথা অবধি দেখেন। সেখানে তাদের কথাবার্তা হতে তাদেরকে বিদায় জানিয়ে নিবরাজ আনায়া মিসবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। রাত প্রায় 10:30টার কাছাকাছি। গাড়িতে বসেও নিবরাজ আনায়াকে এক হাতে কাঁধে রেখেছে, পারে না গাড়িতেই জড়িয়ে ধরে বসে থাকে। আনায়ার মনে হচ্ছে সে হারিয়ে গেছে, আর অনেকগুলো বছর পর তাকে ফিরে পেয়েছে। মিসবা সে অভিমান করে আছে। তার মামু, সে তখন একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছিল, এখন আর কিছু বলল না। তারিশা বিরক্ত নিয়ে পেছনে বসে আছে। আজকের ঘোরাঘুরিটাই মাটি। এই বর বইয়ের নাটক শেষ হবে না এই জীবনেও। এদের আহ্লাদ করা লাগে, ঢঙেরও শেষ নেই। তারিশা মনে মনে ভেঙচি কাটে। আনায়ার গুষ্টি তুষ্টি মনে মনে উদ্ধার করে নিচ্ছে সে। আনায়া মন মরা হয়ে বসে আছে। তার মা তাকে দেখেও না দেখার ভান করলো। চেনে না এমন কোনো কথা না। নিবরাজকে দেখার পর নিশ্চয়ই বুঝেছে। কই, তাকে তো জড়িয়ে ধরল না একবারও। অবশ্য নিজের স্বামীর সংসার সন্তানদের নিয়ে বেশ সুখে আছেন। কঠোর মনটাও ভেঙে যাচ্ছে বারবার। এক্ষুনি কান্না করতে পারলে শান্তি লাগতো আনায়ার। কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। বাড়িতে আসতেই সবাই গাড়ি থেকে নামতে নিবরাজ কড়া নিষেধাজ্ঞা জারি করে। যা হয়েছে কেউ যাতে কাউকে কিছু না বলে, এমনকি মিসবাও যাতে মুখটা চুপ রাখে। মিসবা, সে তো অভিমান করে আছে। বাকিরা ভেতরে চলে যায়। মিসবা ভেতরে যাওয়ার সময় আনায়া তাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। মিসবা সোনা বেস্ট, ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট। মামু একবারও আমায় কোলে নিল না। আমি কতগুলো দৌড় দিলাম, কিছু খাওয়ালো না। নিবরাজ কোলে তুলে নেয় মিসবাকে, মুখশ্রীতে চুমুতে ভরিয়ে দেয়। শোনা, আগামীকালকে এক ঝুড়ি চকোলেট এনে দেবো। আজকে মামুর প্রেশার লো হয়ে গেছে, এখন মামিকে জড়িয়ে ধরে প্রেশার ঠিক করতে হবে। যাও, তুমি ভীতু। সামান্য বিষয়ে কারো প্রেশার লো হয়? আরে আমার শোনা এত সাহসী, মাশাআল্লাহ, নির্বাচনে তোমাকে দাঁড় করাবো। মিসবা মাথা নাড়ায়, হেসে ভেতরে প্রবেশ করে। নিবরাজ বাইরে দাঁড়িয়ে থাকে। আনায়া ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াতেই নিবরাজ তার কোমর জড়িয়ে ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। জান, আমার প্রেশার লো হয়ে গেছে, একটু জড়িয়ে ধরবে আমায়? প্রেশারটা ঠিক করতে চাই। জড়িয়ে ধরার মাঝে প্রেশার ঠিক হওয়ার কি সম্পর্ক নেতা সাহেব? কোনো সম্পর্ক নেই, তবে আমার লো প্রেশার হাই হবে তুমি জড়িয়ে ধরলেই। একটুর জন্য তো আমি হার্ট অ্যাটাক করিনি। আনায়া জড়িয়ে ধরে নিবরাজকে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, হার্ট অ্যাটাক করলে নিউজ হতো। নেতা বউকে 1 ঘন্টার জন্য না পেয়ে হার্ট অ্যাটাক করেছে। এই নেতা নাকি আবার জনগণকে করবে সেবা।
এলাকার উন্নয়ন, সে তো বউ ছাড়া মৃত। বউ কাছে নেই মানে নেতা হসপিটালে ভর্তি। 1 ঘন্টা আমার কাছে 1 যুগের সমান। আমি তো 1 সেকেন্ডের জন্য আমার বউকে ছেড়ে দূরে থাকতে রাজি নই। আমিও আমার বর মহাশয়কে ছেড়ে থাকতে রাজি নই। শামীম সর্দার তার দলের সব কয়টাকে চাপড় থাপ্পড় সাথে লাথি মেরে আপাতত শুইয়ে দিয়েছে। আরাফের মাথার চুল টেনেছে কিছুক্ষণ। শামীমকে আপাতত পাগলা কুত্তা লাগছে। যে ক্ষেপে আছে নিজের শিকার ধরতে না পারায়, বাকিরা কয়েকজন ভয় তটস্থ। শামীম সর্দার হুঙ্কার ছেড়ে বললেন, গাড়িতে করে ওরা ফিরেছে? গাড়ির নাম বা ডিটেলস কিছু জানিস? তোদের মতো গরুগুলোকে পুষি যারা ছোট একটা বাচ্চার মেয়ের সাথে পারে না। তোদের তো পুরুষদের বদনাম করে দিলি, ওই সামান্য একটা মেয়ের কাছে হেরে গেলি। গাড়ির কালার সাদা ছিল, আর ওটা বড় মাইক্রো না, আবার ছোট কারো না, মাঝারি। সুন্দরভাবে কথাটাও গুছিয়ে বলতে পারে না। ছোটও না, বড়ও না, মাঝারি। শালা বাইঞ্চোদ, আজকে থেকে গরুর সাথে কি ঘাস খাবি, মাল পাবি না কেউ। আরাপ চুপসে যায়। শামীম সর্দার নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করছে। কেউ কিছু বলছে না। আপাতত এই পাগল কুকুরকে সামলানো যাবে না। আরাফের চোখের ইশারায় একজন মদের বোতল আর গ্লাস এগিয়ে আনতে শামীম সর্দার বোতল নিয়েই ঢকঢক করে গিলতে থাকে। বাকিরা দাঁড়িয়ে দেখছে শামীমের মদ খাওয়ার কাণ্ড। আহিয়া তখন কল দেয় শামীমকে। শামীম কল রিসিভ করে বৃষ্টি কয়টা গালি দেয়। আহিয়াও ছাড়িনি, সেও পাল্টা গালি দিয়ে বলে, কি রে, পাগল করতে শিকার খাঁচায় আসেনি বলে ঘেউ ঘেউ করছে। তোকে কাছে পেলে খেয়ে দিতাম, নেতার বউয়ের খ্যাপটা তোর উপরেই মিটাইতাম। আহিয়া, ভাগ্যিস তুই কাছে নেই বলে বেঁচে গেলি। আহিয়া তো বোকা, তোর মতো জানোয়ার কি বিশ্বাস নেই। আমার কাজ হয়ে গেলে তোর পচা দেহটা লাথি মেরে আমি বড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মনে মনে আমি না তোর সহযোগী, গেমের লিডার তুই আর আমি। যেখানে তুই ফুর্তি করবি নেতার বউকে নিয়ে, আর আমি ফুর্তি করব না। নেতাকে নিয়ে নাকি তার বাপকে নিয়ে? দুইটাই মাল কিন্তু হ্যান্ডসাম আছে, তবে বড়টা অন্যের খাবার। তবে নেতাকে দেখে মনে হয় না। তোকে দেখে করেছে নাকি সংসার? সেই রকম কিছু না। অকথ্য কথাবার্তা বাকিরা চুপচাপ শুনছে। আরাফের মন চাইছে আহিয়াকে কষে কয়টা থাপ্পড় মারতে। কেন জানি খুব ক্ষোভ আহিয়ার উপর জমা হয়েছে। পরের দিন সকালে নিবরাজ পরাগকে দিয়ে চকলেট আনিয়েছে মিসবার জন্য। মিসবা সে চকলেট নিয়ে বসে বসে খাচ্ছে, সবাইকে বিলাচ্ছে। তারিশার আশেপাশেও সে ঘেঁষছে না। তখন তারিশা দুষ্টুমি করে বলে, ভাগ্নে, আমাকে চোখে লাগে না? তুমি পচা, সেজন্য পচা মানুষকে আমি চকলেট দেই না। মুখের উপর বলে নিবরাজ চলে আসে। বাকিরা কেউ মিটিমিটি হাসছে। নিবরাজের তাতে হেলদোল নেই। আনায়াকে ডেকে বলে, তারিশাকেও কিছু চকলেট দাও তো, পরে আবার কান্না করলে ওর চোখের পানি অভিশাপ হয়ে দাঁড়াবে আমার জন্য। এত রিস্ক নিতে চাই না আমি। নিবরাজের কথায় তারিশা জ্বলে পুড়ে যায়। আনায়া চকলেটের বক্স তারিশাকে এগিয়ে দিলে তারিশা তা প্রত্যাখ্যান করে বলে, তোমরাই বসো, বসে চকলেট খাও, আমি গেলাম। মনে মনে তো আমার হাজারটা গালি দিচ্ছ, সাথে অভিশাপ, সেটা জানি। আচ্ছা থাক, চকলেট খেতে হবে না, গালি তো খেলামই। অকৃতজ্ঞ মানুষদের আবার গালি দেবো কেন আমি? আমি আবার এসব পচা কথা বলি না। নিবরাজের কথার মাঝে ফোড়ন কেটে বলে তারিশা। আনায়া তাদের দুজনকে বলে, এত কথা বাড়াও কেন তোমরা? খাবে না মানে খাবে না, শেষ। তারিশা চলে আসে। আসার সময় হাজারটা বকা দেয় নিবরাজকে। এদের ঢং দেখতে দেখতে আর কত জনম যাবে কে জানে। আনায়া, কে বলছো আমি চকলেট খাবো না? আমি তো ঢং করেছি, তাই বলে তোমরা জামাই বউরা সিরিয়াস ভাবে নিবা? ধ্যাত, এরা বুঝেও না আমার কত প্রিয় চকলেট। ঢংটা না করলেই বোধহয় আমার ভালো হতো। তারিশা আফসোস করছে। আনায়া নিবরাজকে বলে দিয়েছে যাতে আজকে সন্ধ্যায় রওনা হয় রাজশাহীর উদ্দেশ্যে। মোহনপুর না যাওয়া অবধি তার শান্তি হচ্ছে না। এখানে কেমন হাঁসফাঁস লাগছে। বিশেষ করে গতকাল রাতের কথা মনে পড়লে আলাদা ভয় কাজ করে। নিবরাজও সবাইকে বলে দেয় রেডি হয়ে নিতে। যা ঘোরাঘুরি হয়েছে এটাই বেটার, বেশি দরকার নেই। আশেপাশে শত্রু ঘুরছে। মরিয়ম নহস্ত প্রথমেই বলে দিলেন, এমপি না হলেই ভালো হতো, অন্তত শান্তিতে থাকতে পারতাম।
এই শত্রু, এই নজর ওর নজর। মাঝে মাঝে মন চায় কারাগারে ঢুকে যায়, সেটাই ভালো। আরে মা, এমন করছো কেন? এমন শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে বাবার বাড়িতে এসেও 2 দিন থাকতে পারবো না? আরে মামুনি, সবই আনায়ার চাল। ওর মনে চাচ্ছে না, সেজন্য আমাকে নিয়ে টানাটানি করছে। ওর ভালো না লাগলে চলে যাক না, গাড়ি তো বাইরেই দাঁড়ানো আছে। লিসেন তারিশা, আমি একবারও বলিনি। আয়ানা একবারও এসে বলেছে ওর ভালো লাগছে না, সেজন্য রাজশাহী ব্যাক করছি আমরা। আমার দরকারি কাজ পড়েছে, সেজন্য চলে যাব। তোমার এত বেশি থাকতে মন চাইলে একাই থাকো না। যত সব টেম্পার গরম করার মতো কথাবার্তা। নিবরাসের গরম গলার স্বরে সবাই চুপসে যায়। মরিয়ম নওয়াজ উঠে চলে যান। আনায়া সে রুমে এখানে নেই। তারিশা বিষ খেয়ে বিষ হজম করছে। নিবরাস মুখের উপর অপমান দিল। তখন মিসবা আসে নিবরাসের কাছে, এসে বলে, আমার চকলেটগুলো পাচ্ছি না মামু। নিশ্চয়ই তারিশা খেয়ে নিয়েছে, তাই না তারিশা? নিবরাস বলে। তারিশা থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আজব, আমি কেন ওর চকলেট না বলে খেতে যাব? খাওয়ার হলে তখনই খেতাম। আমি দেখেছি তো তুমি যখন চকলেট নিয়ে ছাদে যাচ্ছিলে। বাজে কথা বলবে না ভাইয়া, আমার তো বইয়ে গেছে। অপমান পাওয়ার পর আবারও চকলেটের দিকে তাকাবো? নিবরাস একটা ভিডিও ধরে তারিশার মুখের উপর, যেটাতে দেখা যাচ্ছে সে চকলেট হাতে ছাদের দিকেই যাচ্ছে। নিবরাস শেষে ভিডিও অফ করে বলে, বললে না হয় আরেক ঝুড়ি এনে দিতাম তোমায়, তাই বলে এভাবে? কে জানে, দেখা যাবে কবে আমার বউকে ভালোবেসে ফুল এনে দিলাম, আর সেই ফুলও তুমি না বলে নিয়ে গেলে। তারিশা কিছু বলে না। নিবরাস মেজবাকে বলে, রাজশাহী গেলে তোমায় আবারও চকলেট কিনে দেবো সোনা। তোমার আন্টি রাক্ষসী, সেই জন্য সব চকলেট খেয়ে নিয়েছে। মিসবা মাথা নাড়ায়। যাওয়ার সময় তারিশার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে যায়। সন্ধ্যায় তারা রেডি হয়ে গাড়িতে বসে পড়ে। আজকে তারিশার লেট হচ্ছে। নিবরাস বিরক্ত নিয়ে বলে, ওর থাকার মনে হয় বেশি ইচ্ছে, ওকে থাকতে বলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও তো। এই তো আমি। দৌড়ে এসে বলে তারিশা। তড়িঘড়ি গাড়িতে উঠে বসতে নিবরাসও বসতে বসতে বলে, সেদিন তো আমার বউয়ের দেরি হওয়ায় মনে মনে কত বকা দিয়েছ, এখন তো তোমার নিজেরই লেট। এই নিবরাস আমার মনের কথা পড়ে নিচ্ছে কিভাবে? ও কি করে জানে ওদের আমি মনে মনে 14 কুষ্টি উদ্ধার করে দেই? মনে মনে বলে তারিশা। নিবরাস জানে না এসব, সে তো আন্দাজে ঢিল ছুঁড়েছে। তারিশার ভাবভঙ্গি দেখে বলে, আর কখনো আমাকে বা আমার বউকে মনে মনে বকলে জেলে ঢুকিয়ে দেব। তখন রোহিত মজা করে বলে, এভাবে ট্রিট কেন দিচ্ছেন বেচারিকে? মানুষ মাত্রই ভুল স্যার। তোমাকে ওর হয়ে গীতা পাঠ করতে হবে না। রোহিত চুপসে যায়। মরিয়ম নওয়াজ মন খারাপ নিয়ে বসে আছেন। সে 2 দিন থাকতে পারল না। ছেলেকে কে বলেছে এমপি হতে? ওর জন্য ঠিকঠাকভাবে বাইরে বের হতেও পারে না। এই শত্রুয়ের নজর ওর কুনজর। মরিয়ম নওয়াজকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে নিবরাস বলে, তোমার আবার গালে কি হলো? মৌমাছি কামড় দিল নাকি? বাজে কথা ছাড়ো নিবরাস, তোমার এই রাজনীতির জন্যই আমি শান্তিতে কোথাও যেতে পারি না। তো যাও না, বারণ করলো কি? গিয়ে 2-4 বুলেট খেয়ে আসো, তারপর হসপিটালে বেডে 3 মাস শুয়ে থাকো। ওইটাই বেটার হবে মনে হচ্ছে। এভাবে ভয় দেখাও কেন? ভাইয়া ঠিকই বলেছে, তুমি আজকাল ঘুরে বেড়ানোর জন্য ছটফট করছো। দেখো না বাইরে শত্রু শেষ নেই। হ্যাঁ, এতই শত্রু যে কখন আবার গাড়িটাই না ব্লাস্ট করে দেয়। পরে দেখা যাবে নিবরাস মির্জার শত্রু তার গাড়িতে টাইম বোমা সেট করে রেখেছে। অবশ্য শত্রুগুলোকে চেনাও যাবে না। মাইশার কথার পাশে আনায়া বলে কথাটা। তারিশা তো সন্দেহের জাল ইতিমধ্যে ছিটিয়ে দিয়েছে। নিবরাস স্বাভাবিকভাবে নিয়েছে ব্যাপারটা। এরকম টিটকারি তার বউ এর আগেও করেছে। এটা তো সিম্পল লাগছে। তাকে সে ডিরেক্ট চাঁদাবাজ বলে অপবাদ দিয়েছে, সেটা তো তার ইগোতে লেগেছে। শুধু বউ বলে কিচ্ছু বলেনি। তখন তারিশা বলে ওঠে, বহিরা শত্রুর আগমনের আগে ঘরের শত্রু না কাজটা করে রেখেছে, আর যে করেছে সে নিশ্চয় এটা সম্পর্কে জানে। তুমিও না তারিশা আপু, থিঙ্কিং ভালো, তবে ওভার থিঙ্কিং না। যুক্তি দেখালাম। তোমার ফালতু যুক্তি না আনায়া গুনেও না। যত সব নিজে যে কেমন সেটা ভাবে না, আসে আমার কথার মাঝে যুক্তি দেখাতে। চুলের পোলা পাই। মনে মনে বলে আনায়া। তখন আবার নিবরাজ বলে,
যুক্তি দেখাতে যাও কেন তারিশা? চুপচাপ শুনতে পারো না? তাহলে তো আর এসব কথা কাটাকাটি হয় না, কথাও বাড়ে না। আসলে মেয়ে জাতটাই এমনই, একটা কথা পেলে সেটা তিল থেকে তাল, তাল থেকে তালফি করা। এবার সবাই নিশ্চুপ। আনায়া, তারিশা আর নিবরাসের দিকে তাকিয়ে বাঁকা হাসে। জায়ান নাজিয়াকে নিয়ে বাইরে বের হয়েছে, সাথে কাউকে আনেনি। নাজিয়া গতকাল থেকে মুড অফ করে রেখেছে, কারণটা জায়ান জানে না, সেটাই জিজ্ঞেস করার জন্য বাইরে বের হয়েছে। হাঁটতে হাঁটতে বলে, মুড অফ কেন পাখি? কিছু না, একটা কথা ভাবছি। কি কথা? এই ধরো শামীম সর্দার জানলো তুমি বা তোমার গাড়ির মাধ্যমে নেতার বউ পালিয়েছে, তখন যদি তোমার গাড়িতে বম সেট করে রাখে তোমাকে আর তোমার গাড়িকে উড়ানোর জন্য। ফালতু কথা ছাড়ো, ও এরকম আমার সাথে করবে না। হাসে নাজিয়া। জায়ান তাকিয়ে তার হাসি দেখছে। পরক্ষণে নাজিয়া বলে, আরে শামীম সর্দার, যা হলেও হতে পারে, তোমার গাড়িতে না হোক পথযাত্রীর গাড়িতে যদি তাই করে থাকে। তোমার নিশ্চয়ই মুডের উপর বাজ পড়েছে, সেজন্য উল্টাপাল্টা বকছো। যাও তো মুডটাকে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আসো, তারপর শুদ্ধ সুন্দর ভাবনা ভাবো। এসব আজাইরা চিন্তা তোমাদের মেয়ে মানুষ দ্বারাই সম্ভব। চট্টগ্রাম শহর ছেড়ে রাজশাহী রোডে ঢোকার আগেই সবাই রেস্টুরেন্টে প্রবেশ করে। গাড়িটা রেস্টুরেন্টের এরিয়া থেকে কিছুটা দূরেই পার্কিং করতে বলে নিবরাস, কিছুটা খোলামেলা জায়গায়। নির্দিষ্ট সময়ের আগে সবাই রেস্টুরেন্টে চলে যায়। নিবরাস ঘড়িতে সময় দেখছে, ফোন হাতে তার দলের একজনকে মেসেজ পাঠায়, যা করার তাড়াতাড়ি করবি, একটা টু শব্দও যাতে না হয়, আর না ওদের কানে খবরটা আসে। এখান থেকে যত দূরে সম্ভব গাড়ি নিয়ে যা, আধ ঘন্টার মাঝে, আর সেম গাড়ি রেস্টুরেন্টের সামনে রেখে যাবি। আনায়া নিবরাসের দিকে তাকিয়ে হাসছে, সেও ঘড়ির কাঁটা দেখছে। খাবার অর্ডার দিতে চলে আসে কিছুক্ষণের মধ্যেই। সবাই স্বাভাবিকভাবে খেলেও নিবরাস ধীরে সুস্থে খাচ্ছে। মরিয়ম নওয়াজ কিছুটা অবাক হয়ে বললেন, তাড়াতাড়ি করো না নিবরাস, আজকে তোমার এত লেট হচ্ছে। বাড়িতে না হয় আধ ঘন্টা পরে পৌঁছাবে, এতে সমস্যা কোথায়? আমি আসতেই খাবো। কেউ আর কিচ্ছু বলেনি। নিবরাস খাওয়া শেষ করে ফোন চেক দেয়। নির্দিষ্ট সময় হতে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই গাড়িতে বসে পড়ে। তখন আনায়া বলে, মনে হয় অন্য গাড়িতে উঠেছি আমরা। তখন নিবরাস বলে, অন্য গাড়ি কোথা থেকে আসবে? গাড়ি একটাই, অন্য গাড়ি হলে নিশ্চয়ই চাবি দিলেও স্টার্ট হতো না। রোহিত তখন গাড়ি স্টার্ট দেয়। আনায়া মিটিমিটি হাসছে। নিবরাস তার দিকে তাকিয়ে চোখের ইশারা করে। তারিশা ফোনে ব্যস্ত। পরাগ রাগে ফুঁসছে। সে পারছে না গাড়িতে বসে থাকা একজনকে লাথি মেরে রাস্তার সাইডে ফেলে দেয়। শুধু নিবরাসের জন্য চুপ করে আছে। ভোর 6টায় তারা রাজশাহী মোহনপুর চলে আসে। বাড়িতে এসে সোজা রুমে চলে আসে আনায়া নিবরাস। আনায়া চেঞ্জ করে খাটে বসতে বসতে নিবরাসকে বলে, গাড়িটা কোথায় ব্লাস্ট হলো? নিবরাস চোখ গরম করে তাকায়। আনায়া হেসে দেয় নিবরাসের তাকানো দেখে। একদম মুখ খুলবে না, না হলে ছাদ থেকে ফেলে দেব। ভাগ্যিস আপনি সহ ব্লাস্ট হননি। রেগে ব্লাস্ট হয়েছে, তবে প্রকাশ করতে পারিনি। এমনই হবে আপনার সাথে। যাই হোক, রেগে ব্লাস্ট হয়েছে, গাড়ির সাথে তো আর হননি। তুমি চাও আমি মারা যাই? এসব কি বলেন? আমি তো মজা করে বলেছি। আমি কেন চাইবো আপনি মারা যান? কিছু না। নিবরাস ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আনায়া শুয়ে পড়ে। তার ঘুম আসছে প্রচুর। নিবরাস কালো জিন্সের সাথে সাদা টি শার্ট গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ে। পরাগকে বলেছে গাড়ি বের করতে, সে এক জায়গায় যাবে। এর মাঝে খবর পায় শামীম সর্দার নাকি আনায়াকে না পেয়ে পাগলা কুকুরের মতো করছে। তাতে নিবরাস তৃপ্তির হাসি দেয়। ফোন কেটে দিয়ে বলে, এই কুকুরকে আরো পাগল বানাবো আমি, সাথে আহিয়াকে। এই আহিয়াটা না বড্ড বেড়েছে। কি দরকার আমার পেছনে পড়ার? ওকে রাস্তা থেকে সরানো আমার জন্য কয়েক মিনিটের ব্যাপার। পরাগ ড্রাইভিং করতে করতে বলে, আপনার রহস্য বের করতে চাই, আপনার মুখোশ টেনে ছিঁড়তে চাই এই আহিয়া। আমার মুখোশ আমি সরিয়ে নিয়েছি, আর ও আমাকে ওর বোনের খুনি ভাবে। কিন্তু আমি ওর বোনকে রিজেক্ট করেছি, অপমান করেছি, কিন্তু খুন করিনি। এটাও জানে চাল চালছে, এছাড়া আর কি? যে খুন করেছে সে আশেপাশে আছে, খুব শীঘ্রই তাকে ধরে নেব আমরা। আচ্ছা স্যার, শামীম সর্দার তো খুন করবে না, তাহলে আর কে চেনা জানার মধ্যে? শুধু শামীম প্রকাশ্যে আমার শত্রু, সবাই জানে। বাট গোপন শত্রুর কথা কয়জন? জায়ান? ও বিজনেস নিয়ে ব্যস্ত। আহিয়াদের পরিবারের সাথে ওর শত্রুতা আছে কিনা জানা নেই, তবে নাজিয়া মেয়েটা যথেষ্ট ভালো। কি জানি কবে
জায়ানের ফাঁদে পা দিয়ে নিজেকে বলি করে। নাজিয়াকে আপনি চেনেন স্যার, আর আপনি না বললেন জায়ান বিজনেস নিয়ে ব্যস্ত। নাজিয়া সম্পর্কে আমার শালিকা হয়, তবে ওর মায়ের কথা কি বলবো, আস্ত বেয়াদব মহিলা। বিয়ের পরও পরকীয়া ছাড়েনি, নিজের বয়ফ্রেন্ডের সাথে শেষে তো বিয়েও করে নিল তিয়াস খানকে। মাঝখানে ম্যাডামের জীবনটা কষ্টে কাটলো। আমার শ্বশুরমশাই আগলে রেখেছে তাকে, এখন আমি আগলে রাখবো। তার হিসাবে বেশি বাড়াবাড়ি করছে না স্যার? করুক, ওকে আমি মারবো না, সময় মতো যে মারার সেই মেরে দেবে। আমার বাপের নুন খেয়ে বড় হয়েছে, আবার পেছন দিয়ে ছুরিও চালাচ্ছে, বিশ্বাসঘাতক একটা। সাহস আছে বলতে হবে। আমার মনে হয় আপনার সম্পর্কে ওর মাথায় ন্যূনতম ধারণা নেই। সাহস দেখাও, তবে নিজের দাঁড়ানোর জায়গাটা শক্ত রেখে। নিজের দাঁড়াতে কষ্ট, আবার তুমি কিভাবে আরেকজনের দাঁড়ানো জায়গা করে দিবে? শেষে সেও জায়গা পাবে না, তুমি দাঁড়ানো থেকে একেবারে গর্তে পড়ে যাবে। সুন্দর না ব্যাপারটা? পরাগ মাথা নাড়িয়ে ড্রাইভিং করতে থাকে। জায়গা মতো আসতেই একটা কালো গাড়ি তাদের পথ আটকায়। নিবরাজ গাড়ি থেকে নামে। কালো গাড়ি থেকে একজন এসেছে, তাকে দেখে নিবরাজ মুচকি হাসে। তার সামনে দাঁড়িয়ে বলে, সেই তো আসলেই আমার কাছে, এতদিন বড় বড় কথা বলে কি হলো? আমার বিরুদ্ধে সব প্রমাণ মুছে ফেলো। নিবরাজ আশেপাশে তাকায়, পরক্ষণেই বলে, পরিবারের কাছে খুব হুজুর সাজো, তাই না? তোমার কালো ব্যবসাও খুব শীঘ্রই বন্ধ হবে। আমি তোর মুখোশ টেনে ছিঁড়ে দেবো নিবরাস। আমার তো কোনো মুখোশ নেই, তুই ছিড়বিটা কি বুঝা আমাকে। তুই আহিয়ার বোনের খুনি। ওটা তুই খুন করেছিস, আমি না। আমি শুধু থ্রেড দিয়ে চলে এসেছিলাম সেদিন। যাই হোক, সবাই জানে তুই মেয়েটাকে মেরেছিস। দেখ নিবরাস, তোর বউয়ের কানে যদি একবার এই কথা যায় তুই নিষ্পাপ মেয়েটাকে খুন করেছিস আর সে একটা খুনির সাথে সংসার করছে, তখন? আচ্ছা, রাজের কথা বাদ দিলাম, সে তো দোষী, তুই সরিয়েছিস, সেটা ভালো কথা। আমিও 2 দিন পর এটাকে বিদায় করে দিতাম পৃথিবী থেকে। খামাখা আবর্জনা রেখে লাভ আছে? আয়নার কানে কোনো খবরই যাবে না। আর সবচেয়ে বড় কথা, খুনটা তো আমি করিনি, আমার উপর দোষ চাপানো হচ্ছে। সে যাই হোক, তোর বউয়ের কাছে তুই খুনি হবি, সমস্যা নেই। আনায়ার জীবনের সুখ সব কেড়ে নিতেও আমার সময় লাগবে না। মেয়েটা দুঃখে দুঃখে জীবন কাটাক। তুই জানি কাকে ভালোবাসিস? মনে পড়ছে না, নামটা মাথায় আছে, তবে মুখ দিয়ে বের হচ্ছে না। আমি কাউকে ভালোবাসি না। আমি জানি সে আমার প্রতি দুর্বল, আর একসময় আমার সত্যিটা জানবে, সবাইকে বলারও চেষ্টা করবে, তবে সেদিন হবে তার জীবনের শেষ দিন। এসব আমায় কেন বলছিস? মনে হয় তোর নেশা এখনো কাটেনি, সেজন্য সব গড়গড়িয়ে বলে দিচ্ছিস। আমি নেশা করি না। চোর বলে আমি চুরি করি না, ব্যাপারটা এমন হয়ে গেল না? মুখ সামলে কথা বলবি। তুই এমপি ঠিক আছে, তবে আমি তোর বাপ, এটাও মনে রাখবি। সুতো টান দিলে ছেলের কাছে এসে হাত জোর করতে হবে বাপ। সব প্রমাণ তুই পুড়িয়ে দিবি। দেখা যাক। নিবরাস চলে আসে। পরাগ তাকে আর প্রশ্ন করে না। আনায়া লেট করে ঘুম থেকে ওঠে। কাজের বুয়ারা রান্না বান্না সব করে নিয়েছে। শাওয়ার নিয়ে লিভিং রুমে আসতে দেখে মাইশা, মরিয়ম, নওয়াজ, মিসবা তারা বসে অপেক্ষা করছে। নিবরাজ নিচে আসতে সবাই লাঞ্চ করতে বসে পড়ে। তারিশা আজকাল কিছুটা চুপচাপ থাকলো। খাওয়া শেষ হতেই মিসবা বলে, মামু আমার চকলেট। মনে ছিল না, সন্ধ্যায় চলে আসবে। মিসবা তারিশার দিকে তাকায়। তারিশার চোখে চোখ পড়তেই তারিশা আমতা আমতা করে বলে, এভাবে তাকাচ্ছিস কেন বাপ? তখন নিবরাজ বলে, তোমার জন্য চকলেট আনবো, খবরদার মিসবার চকলেটের দিকে নজর দিবে না। কথাটা বলে নিবরাজ চলে আসে। আনায়া খেয়েই রুমে চলে এসেছে। নিবরাজ আসতেই আনায়া প্রশ্ন করে, আচ্ছা, আপনি সবসময় তারিশাকে তুমি বলে কেন সম্বোধন করতেন? ও আমার ছোট। তো আমাকে কেন আপনি বলে সম্বোধন করতেন প্রথম প্রথম? আমার ইচ্ছে, আর তুমি যদি আনকমফোর্ট ফিল করো হুটহাট কেউ তুমি বলে সম্বোধন করলে। আনায়া কিচ্ছু বলে না। নিবরাজ বিছানায় গায়ে এলিয়ে দেয়। আনায়াকে বলে, তুমি ভার্সিটি যাবা নাকি শুধু এক্সাম দিবা? যাব এখন থেকে নিয়মিতই। যাওয়ার দরকার নেই, সময় মতো এক্সাম দিবা, বাড়িতে পড়বা। তারিশা যাবে? ও যাক, ওর সমস্যা নেই। আমি গেলে কি সমস্যা? জেনেও অবুঝের মতো কথা বলবা না তুমি।
এখন আবার শাশুড়ির সুর ধরো না। রাজনীতি করতে কে বলেছে? তো ঠিকই তো, মা তো ভুল কিছুই বলেনি। কি দরকার ছিল রাজনীতিতে এভাবে ঢোকার? রাজনীতি আমার নেশা না, পেশা, বুঝেছো? যেদিন সব হারাবেন সেদিন বুঝবেন আপনি কি জঘন্য একটা পেশায় ছিলেন। শোনো বউ, রাজনীতি সুন্দর যদি নোংরামি না থাকে। আপনি তো চাঁদাবাজ। আমি তোমার বাবার থেকে টাকা তুলে চাঁদাবাজি করেছিলাম নাকি? সে বারবার চাঁদাবাজ বলে অপমান দাও। আমার বাবার থেকে না, এলাকার মানুষদের থেকে। আমার দলে কেউ চাঁদাবাজি করে না, আর করলেও সবার আগে আমার কানে খবর আসতো। তাহলে মানুষ কি মিথ্যে বলে? কে কি বললো তোমায়? বলেছে একজন আপনি নাকি চাঁদাবাজ 1 নাম্বারের। আর এসব বলবা না, পরে দেখা যাবে আমার বাচ্চা কাচ্চা হলে তারাও তোমার থেকে শুনে আমায় চাঁদাবাজ বলবে। লজ্জা করবেন আপনার? আমার বাচ্চাগুলোর পোড়া কপাল হবে, তাদের তাদের বাপ নাকি চাঁদাবাজ। নিবরাস আর সময় ব্যয় করলো না, টান দিয়ে আনায়াকে নিজের কাছে নিয়ে এসে ঠোঁট জোড়া দখল করে নেয়। কিছুক্ষণ পর ঠোঁটে কাপড় বসিয়ে ছেড়ে দেয়। আনায়া ঠোঁটে হাত দিয়ে নিবরাসের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। বাইরে বের হবো কিভাবে? আর বলবা আমি চাঁদাবাজ? এবার থেকে এমনই হবে। আর বলবো না। বোকা বোকা মুখ করে বলে আনায়া। নিবরাস হাসে আনায়ার দিকে তাকিয়ে। আনায়ার গা পিত্তি জ্বলে যাচ্ছে। কি একটা অবস্থা! নিবরাসের ইচ্ছার বিরুদ্ধে একটা কথা বললেই হলো। এভাবে তো তার ঠোঁট দুটো অকালে মারা পড়বে। আচ্ছা এদিকে আসো দেখি, ঠোঁটে কি হয়েছে? কথা বলবেন না, বদলোক একটা। সরি পাখি, তোমার মুখ বন্ধ করার জন্য এছাড়া আর কোনো ভালো উপায় পেলাম না। মুখে বললে কি হতো? তুমি না আমার কথা কত শোনো মনে হয়, ঘাড় তারা একটা। সত্য কথা বললে না আপনার গায়ে লাগে। আপনি আমার কাছে এমন রহস্য রাখেন কেন? সব ক্লিয়ার করতে পারেন না? তাহলেই তো আমি আর উল্টাপাল্টা বলি না। আমার আবার কিসের রহস্য? আমার জীবনে কোনো রহস্য নেই, তবে গোপন কিছু সত্য আছে। সবচেয়ে বড় কথা, তুমি জানো আমার পেছনে শত্রু। দিন দিন নতুন শত্রু বের হচ্ছে, তারাই আমাকে ফাঁসাচ্ছে। আমার বিরুদ্ধে একটার পর একটা স্ক্যান্ডাল রটাচ্ছে। কিছু মানুষ সেটা বিশ্বাস করে আবার পাবলিসিটিও করে। এই ধরো তুমি। আনায়ার ধৈর্যের ভাত ভেঙে যায়। নিবরাসের থেকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তার বর তাকে অপমান দিচ্ছে, আর 10 জন মানুষের সাথে মিশিয়ে সত্যিটা বলে দিলেই তো হয়। তাইলেই তো আর আনায়া কিচ্ছু বলে না। লোকটা আস্তবদ। বউকে কিভাবে মুখের উপর অপমান দেয়। আমার বউ হয়ে তুমি অন্যের কথায় কান দাও? কেমন বউ তুমি? আমি তো শুধু একজনকেই জিজ্ঞেস করেছিলাম, সেও আপনাদের অফিসে জব করে। এই আপনার রাজনীতি নিয়েই যা আমার থেকে লুকাচ্ছেন, আর বাকিটা তো ঠিকই জানে। সে কি বলেছে? বলেছে আপনার হাজবেন্ডকে আপনিই ভালো চিনেন, আমাদের জিজ্ঞেস করছেন কেন? আমি বলেছি সেটা ফ্যাক্ট না, আমি সত্যিটা জানতে চাই। সে বলেছে মিসেস মুয়াম্মার নিবরাস মির্জা আমি কিচ্ছু বলতে পারবো না। তো আর কি করার, আপনার উপর সন্দেহটা বেড়ে গেল। আচ্ছা শোনো কি বলি, তোমার বোন আহিয়ার বড় বোন তাহিয়া মারা গেছে বছর হবে তো মনে হয়। মারা যায়নি, মেরে ফেলা হয়েছে। আপনি মেরেছেন নাকি? চুপ, মুখটা বেশি চলে তোমার। আনায়া আর কথা বাড়ে না। নিবরাস পুনরায় বলে, তুমি যাকে এতদিন আমার বউ বউ করে চিল্লাতে, সে আসলে আমার বউ না। আমি এর আগে বিয়েও করিনি, তুমি আমার প্রথম বউ। তাহিয়া আমার পেছনে ভার্সিটি লাইফ থেকে পড়েছিল, প্রচুর জ্বালিয়েছে আমায়। যদিও কখনো ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি জানি ওরা প্ল্যান করে আমায় ফাঁসাতে চাইবে। এই তাহিয়াকে সেদিন আমি এসবের জন্য অনেক হুমকি ধমকি দিয়েছিলাম। বাড়িতে আসার 1 ঘন্টা পর কল আসে, তখন জানতে পারি ও মারা গেছে। অনেকে বলে সুসাইড করেছে, অনেকে বলে মার্ডার, তবে দোষারোপ করে আমাকে। তবে প্রমাণ না থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি। সবচেয়ে বড় কথা, আমার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। এই আহিয়া চায় না আমায়, তুমি ভালো জানো। ও তোমার মনে আমায় নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, আর তুমিও। আহিয়ার এসব করে লাভটা কি? পারলে নিজের বোনের খুনিকে খুঁজে বের করে শাস্তি দিক। ও তো ভাবে ওর বোনকে আমি খুন করেছি। ওর ধারণা ভুল, আর ওকে শামীম সর্দার ঘুরাচ্ছে। যা খুশি করুক, আমি তো সত্যিটা জানতে পেরেছি। নিবরাস হাসে। আনায়া চুপচাপ দেয়ালের দিকে তাকায়। তাহিয়াকে নিয়ে মনের মাঝে হাজারো প্রশ্ন জড়ো হচ্ছে তার। নাজিয়া বেলকুনিতে বসে বই পড়ছিল, তখন জায়ান আসে সেখানে। তারাও রাজশাহী চলে এসেছে। বাইরের দিকে এক নজর তাকিয়ে নাজিয়াকে প্রশ্ন করে, আচ্ছা আয়াত, তোমার কেমন লাইফ পার্টনার পছন্দ?
জায়ানের মুখে এমন প্রশ্নে নাজিয়া বিরক্ত বোধ করে। আজকাল জায়ানের বাড়াবাড়ি তার ভালো লাগে না। উত্তর দেয় না নাজিয়া। জায়ান পুনরায় শুধায়, বললে না তো? আমার পছন্দ অপছন্দ দিয়ে তুমি কি করবে? ডিস্টার্ব করো না তো। জায়ান বিরক্ত হয়। নাজিয়ার এত ভাব তার অপছন্দ হয়ে যাচ্ছে। চুপচাপ প্রস্থান করে নাজিয়া রুম থেকে। জায়ান যেতেই নাজিয়া বই রেখে রুমে চলে আসে। জায়ানকে বেশি পাত্তা দেওয়া যাবে না। আর না বিশ্বাস করে কিছু বলবে নাজিয়া। কিন্তু জায়ানকে নিয়ে ফ্যামিলির কাউকে কিছু বললেও বিশ্বাস করবে না তারা। সন্ধ্যায় নুডলসের বাটি নিয়ে টিভির সামনে বসেছে নাজিয়া। জায়ান কলে কথা বলতে বলতে নিচে আসছে। নাজিয়া আর চোখে তাকে দেখছে। জায়ান সোফায় বসতেই নাজিয়া বলে, ভাইয়া তোমার ফোনটা একটু দাও তো। এখন কি করবে তুমি ফোন দিয়ে? আইডি লগ ইন দেব। একটা কথা মনে পড়েছে। 5 মিনিট পর দেই। রাখো তোমার 5 মিনিট। এই 5 মিনিট প্রয়োজন আমার শিওর হতে। কি শিওর হতে? একটা মেসেজ আর কি একজনকে দিয়ে একটা কথা জিজ্ঞেস করে শিওর হব। জায়ান ফোনটা এগিয়ে দেয় নাজিয়ার দিকে। নাজিয়া উঠে দাঁড়ায়। জায়ানের দিকে তাকিয়ে বলে, আধ ঘন্টা পর ফোন পাইবা। এখন আমার কাছে থাকুক। জায়ান মাথা নাড়ায়। নাজিয়া প্রস্থান করতেই কপালে স্লাইড করতে থাকে। চিন্তা হচ্ছে আবার হচ্ছে না। নাজিয়া যদি কোনোভাবে কোনো ডকুমেন্টস দেখে নেয়, তিয়াস খান তাকে লাথি মেরে বাড়ি ছাড়া করবে। তার বাবা তাকে ত্যায্য করতেও দুইবার ভাববে না। তখন সুহাসিনী আসে। সিতারা আহমেদ ফোনে ব্যস্ত। জায়ানকে দেখে জিজ্ঞেস করে, তোমার শরীর খারাপ জায়ান? না, এমনিতেই মাথা ব্যথা করছে। চা বা কফি কিছু করে দিতে বলবো? হ্যাঁ বলো, কফি নিয়ে আমার রুমে আসতে। জায়ান উঠে রুমে চলে যায়। কাজের মহিলা বন্যাকে সুহাসিনী বলে কফি নিয়ে জায়ানের রুমে যেতে। প্রথমে বন্যা কিছুটা ঘাবড়ে যায়। পরে ঠিক করে কফিটা নাজিয়াকে দিয়ে পাঠাবে। নাজিয়া জায়ানের ফোনের কল রেকর্ডে ঢোকে। যে নাম্বার থেকে সবচেয়ে বেশি কল এসেছে সেটার রেকর্ড শোনার ট্রাই করে। এত লম্বা কথার রেকর্ড তার শুনতে অসুবিধা হবে। সেজন্য ফোনে জায়ানের মেমোরির বদলে নিজের মেমোরি ঢোকায়। সব রেকর্ডিং মেমোরিতে ট্রান্সফার করে। কয়েক মিনিটের মধ্যে নাজিয়ার কাজ শেষ হতে আদার্স অ্যাপ ঘেটে দেখে। সেখান থেকে কিছু স্ক্রিনশট নিয়ে মেমোরিতে ট্রান্সফার করে। মেমোরি খুলে সব ঠিকঠাক করে নেয়। নিজের ফোনটা কাবার্ডে জামাকাপড় ভিতরে লুকিয়ে রেখে দেয়। তখন বন্যা আসে কফির মগ হাতে। নাজিয়া তাকে দেখে ভ্রুকুচকে বলে, আমি তো কফি চাইনি আন্টি। জায়ান স্যার চেয়েছে। তো তাকে দিয়ে আসো, আমায় কেন? আসলে ছোট ম্যাম, আপনি একটু দিয়ে আসুন না। জায়ান ভাইয়া নিশ্চয়ই আমাকে বলেনি কফি দিতে, তোমাকে বলেছে। আসলে আমার পিরিয়ড চলছে। এটার সাথে ওটার কি সম্পর্ক? এখন তো আমার পক্ষে কিছু করা সম্ভব না। স্যার জোর করবে হয়তোবা, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ব। বন্যার কথায় নাজিয়ার মাথা হ্যাং হয়ে যায়। বন্যার কথার মানেটা সে বোঝে। বন্যার দিকে তাকিয়ে বলে, এর আগেও এমন করেছে আন্টি? বন্যা চোখের পানি ছেড়ে দেয়। নাজিয়া যেন সব স্বপ্ন দেখছে। বন্যার হাত থেকে কফিটা নিয়ে তাকে খাটে বসায় নাজিয়া। একটু বসো, আমি কফিটা দিয়ে আসছি। আমি কিছু জিজ্ঞেস করব তোমায়। আচ্ছা। নাজিয়া কফির মগ নিয়ে স্তব্ধ পায়ে জায়ানের রুমে প্রবেশ করে। জায়ান ল্যাপটপে ধ্যান দিয়েছে। কারো উপস্থিতি টের পেতেই বোঝে বন্যা এসেছে কফি নিয়ে। জায়ান ল্যাপটপে চোখ রেখে বলে, বন্যা ম্যাডাম, এত লেট হলো কেন? ভয়েস অনেকটা চেঞ্জ হয়ে আসে জায়ানের। নাজিয়া চুপচাপ হেঁটে জায়ানের কাছাকাছি যেতেই জায়ান মুচকি হেসে বলে, আজকে রেডি তো? ভাইয়া তোমার কফিটা। জায়ান থতমত খেয়ে যায়। নাজিয়ার দিকে তাকিয়ে বলে, আয়াত পাখি তুমি আগে বলবা না? আসলে আমি কিচেনে গিয়েছিলাম, তারপর শুনি বন্যা আন্টি তোমার জন্যই কফিটা বানিয়েছে। আমি তো ফোনটা দিতে আসলাম, তাই ভাবলাম কফিটা আমিই নিয়ে আসি। বন্যা আন্টি রাতের খাবার রান্না করছে। ও, সেটাই বলো। নাজিয়া কফির মগ আর ফোন দিয়ে বেরিয়ে আসে। জায়ানের ভাবভঙ্গিতে বন্যার কথা বিশ্বাস করা যায়। তড়িঘড়ি নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দেয় নাজিয়া। বন্যা তাকে দেখে কিছুটা উত্তেজিত হয়ে বলে, স্যার কিছু বলেনি তো? কি বলবে, সব ম্যানেজ করে দিয়েছি মিথ্যা বলে। এবার তুমি বলো, এসব কতদিন ধরে চলে? 6 মাস ধরে। ছি,
প্লিজ ভুল বুঝো না, আমাকে বাধ্য করে এসব করে। আমি ভেবেছিলাম তোমার মাকে বলবো, কিন্তু সাহস হয় না, কারণ সেও এসব কুকর্ম করেছে জীবনে। থাকুক সেসব কথা। তোমাকে আমার ভরসাযোগ্য মনে হলো। নিধির বিয়ের দিন তোমার তেজ দেখে তোমার প্রতি একটা ভরসা আমার আসে। আজকে গেলেও হয়তো বা আমায় ছাড়তো না জায়ান স্যার, নিজের চাহিদা মিটিয়ে টাকা ধরিয়ে দিত। নাজিয়া চুপ করে বসে যায়, বন্যার দিকে তাকিয়ে বলে, আমার বাবাকে বলতে, না হয় বড় বাবাকে, জেম্মা ছিল, তাদের কাউকে বলতে। আমার সাহস হয়নি এসব বলার, কারণ বড় স্যার আমায় ভালো জানে, আর ওনার ছেলেকেও ভালো জানে। আর এসব কথা কাউকে বললে সে হয়তো জায়ান স্যারকে চাপ দিত, তখন আমায় মেরে ফেলতো সে বলেছে এসব যাতে বাইরে না যায়, না হলে আমায় মেরে ফেলবে। এসব বাইরে যাবে না আন্টি, তুমি ওর ডাকে সাড়া দিলে কেন? ও আমার দুর্বলতার সুযোগ নিয়েছে নাজিয়া। ও তোমার সম্পর্কে সব জানে? শুধু আমার সম্পর্কে না, ক্লাবে যাওয়া আসা, যেখানে এক এক দিন এক এক মেয়ে নিয়ে ফুর্তি করে। তার নজরে তুমিও চলে আসলে, ব্যাপার না। ওর সম্পর্কে মোটামুটি আমি জানি, ওর ভালো মানুষের মুখোশটাও আমি জানি, শুধু জানতাম না ও এতটা জঘন্য ক্যারেক্টারলেস। আমি কি করব? যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে ও তোমায় রুমে ডাকলে আমায় বলবে, ঠিক আছে? ওর থেকে দূরে দূরে থাকবে, এটা আর কাউকে বলার দরকার নেই, যেহেতু সবাই ব্যস্ত অফিস মিটিং কাজকর্ম নিয়ে। আচ্ছা, বলবো না। বাকিটা আমি দেখব, ওকে ওর যোগ্য শাস্তি পেতে হবে। বন্যা বেরিয়ে আসে রুম থেকে। নাজিয়া দরজা লাগিয়ে মেসেজ দেয় নিবরাসকে দেখা করার জন্য। নিবরাস কথা মতোই সেই মির্জা বাড়িতে গিয়েছিল আনায়ার সাথে দেখা করতে। তার আগে থেকে নিবরাসের সাথে পরিচয় ছিল নাজিয়ার। তাদের স্কুলের ইভেন্টে চিফ গেস্ট হিসেবে এসেছিল নিবরাস। সেখানে তাকে কিছুটা আইডিয়া দেয় জায়ান নিয়ে। আনায়ার সাথে দেখা করার পর নিবরাস তার স্কুলে এসেছিল। নাজিয়াকে একটা অ্যান্ড্রয়েড ফোন দেয় নিবরাস, তাকে কিছু ইনফরমেশন কালেক্ট করে দিতে জায়ান সম্পর্কে। এছাড়া নাজিয়া নিজে কয়েকবার দেখেছিল জায়ানকে লুকিয়ে রাতে বাড়ি থেকে বের হতে। নাজিয়ার ব্যালকনি থেকে নজর দিলে দেখা যেত জায়ানের অসৎ পথে ব্যবসা আছে। নিবরাসকে ক্ষমতা থেকে সরিয়ে শামীম সর্দারকে বসাতে পারলে জায়ান নিশ্চিত থাকত, কারণ দাপট, ক্ষমতা, আইন তার পকেটে থাকত। এখন তো চোরের মতো সব করতে হয়। নিবরাসের ধারণা এসব ব্যাপার সিতারা আহমেদ জানে। নাজিয়ার বিশ্বাস হয় না, আবার হয়। তার মাও অফিসের কাজে বেশি থাকে। সত্যি মিথ্যা কিছুটা ধোঁয়াশা, সাদা কাপড়ে মোড়ানো। এই জীবনের রঙিন কৃত্রিম অকৃত্রিম মঞ্চে সবাই ভালো, তবে মুখোশের আড়ালে সবারই ভয়ঙ্কর রূপ লুকানো থাকে। কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না। নাজিয়া ভাবছে জায়ানের ভালো মানুষই নিয়ে। মুখোশের আড়ালে থাকা রুমটা যে কতটা ভয়ঙ্কর তার। সিতারা আহমেদের সাথেও তেমন ভাব নেই আজকাল নাজিয়ার। রাত কেটে সকাল হয়। নিবরাস নামাজ আদায় করে আনায়া সহ। আনায়া কিচেনে আসে সকালে, নাস্তা রেডি করার কাজে হেল্প করবে। তাদের বুয়া অলরেডি চা বানিয়ে বাকি সব করে রেখেছে। আনায়া আজকে রুটি বানাবে, তার শখ হয়েছে সবাইকে রুটি বানিয়ে খাওয়াবে। পারে না তাও নিশ্চিত, সাথে বুয়া আছে দেখিয়ে দিবে। রুটি বানাতে গিয়ে ব্যর্থ হয় আনায়া, গোল হয় না। কত চেষ্টা করছে রুটি গোল করার, একটা হয়, বাকিগুলো মানচিত্র। আনায়ার বানানো রুটিগুলোই সেকে নেয় বুয়া। নীরব মির্জা, রোহিত, পরাগ, নিবরাস, তারিশা, মিসবা, মাইশা, মরিয়ম, নওয়াজ সবাই মিলে নাস্তা খেতে বসেছে। আনায়া সবাইকে সার্ভ করছে। তারিশা রুটির দিকে তাকিয়ে মুস্কি হাসে। আনায়া নিজেও নিবরাসের পাশের চেয়ারে বসে পড়ে। সবাই চুপচাপ খাচ্ছে। তখন তারিশা রুটির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, রুটি গোল হয়নি দেখে মজা পাচ্ছিস না? তখন মাইশা বলে, প্রতিদিন তো গোল খাও, একদিন না হয় বাঁকাই খাও না। তখন নিবরাস বলে, আচ্ছা তারিশা, তুমি রুটি কিভাবে খাও? ছিঁড়েই খাই। ছিঁড়ে যেহেতু খাও, এতে রুটি গোল তেরা বেঁকা হলেই কি, ছিঁড়েই তো খাও। তারিশা চুপসে যায়। মিসবা শব্দ করে হেসে দেয়। বাকিরাও মিটমিট করে হাসছে। পরাগ ভাবছে তারিশার এত ব্যথা কিসের, মেয়েটা বেশি। কবে হোস্টেলে যাবে সেই অপেক্ষায় আছে পরাগ। আনায়া রেডি হয়ে নেয়, ভার্সিটি যাবে। নিবরাসকে বলেছে দিয়ে আসতে। নিবরাসের কাজ আছে, সে যেতে পারবে না, এক কথায় বারণ করে দিয়েছে।
আনায়াকে বলে দিয়েছে ড্রাইভার নিয়ে যেতে। আনায়া কিছু বলেনি। রেডি হয়ে বাইরে এসে দেখে তারিশাও রেডি হয়ে এসেছে। আনায়া ভ্রুকুসকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কলেজে যাব, ফ্রেন্ডরা আসবে, সাথে কিছু কাজ। তখন নিবরাস আসে, পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে। আনায়া তারিশাকে দেখে থামে নিবরাস। আনায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও কোথায় যাচ্ছে? নিবরাসকে দেখে তারিশা বলে, ভাইয়া তুমি বাজারের দিকে যাবে? ওই দিক দিয়েই যাব। আমার কলেজে নামিয়ে দিও। নিবরাস আনায়ার দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আনায়া আর এক মুহূর্তও দাঁড়ায়নি, প্রস্থান করে সেখান থেকে। নিবরাস তারিশার কথা ফেলতে পারেনি, কারণ তার যাওয়ার পথেই তারিশার কলেজ। আনায়ার ভার্সিটি উল্টো পথে, সেখানে নিবরাস যাবে না। নিবরাসের পেছনে তারিশা আসে। বাইরে আসতেই দেখে আনায়া ড্রাইভারের সাথে কথা কাটাকাটি করছে কিছু নিয়ে। নিবরাস সেখানে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ড্রাইভার মোতাহের হোসেন বলে, বৌমনিকে বললাম গাড়িতে উঠতে, আমি নামিয়ে দিব। শোনে না, উনি নাকি রিক্সায় করে যাবে। তোমার কাছে টাকা আছে আয়ানা? না থাকলে আপনি দিবেন নাকি? আর সেটা জেনে আপনার কোনো কাজ নেই। নিবরাস বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করে মোতাহার হোসেনকে বলে, আয়ানাকে নামিয়ে দিয়ে সেখানে অপেক্ষা করবেন। ওর ক্লাস শেষ হলে আবার নিয়ে আসবেন। ঠিক আছে, কিন্তু বৌমনি তো যেতে চায় না। আয়ানা, গাড়িতে বসো। প্রয়োজন নেই, বাবাকে বলে দিয়েছি, গাড়ি পাঠিয়েছে। এতে বাবাকে ডাকার কি আছে? আমার কি গাড়ির অভাব আছে? ঘুষের টাকার গাড়িতে আমি যাই না। আনায়া হেঁটে গেটের সামনে চলে যায়। তখন তারিশা বলে, এত ঢং করার কি আছে? নিজের বাবার গাড়ির গরম দেখাও নাকি টাকার গরম দেখাও? আমার সাথে যেতে হলে মুখটা বন্ধ রাখবা, না হলে গুলি মেরে খুলি উড়িয়ে দেব। পরাগ গাড়ি নিয়ে নিবরাসের সামনে আসে। নিবরাস পরাগের সাথেই বসে। আনায়া পেছনে একা একা বসে। নিবরাস জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। আজকে আনায়া তাকে কত প্রকার অপমান দিবে সেটা ভাবছে। একে তো একটু আগে ঘুষের টাকা নিয়ে বলেও দিল, তার বউ তাকে চাঁদাবাজ, ঘুষখোর বলে আখ্যায়িত করে। বাকিরা শুনলে কি করবে? ছি নিবরাস, ছি। বউয়ের মুখ থেকে এখন অবধি ঘুষ, চাঁদাবাজ শব্দ দূর করতে পারলি না। যাদের সামনে ভাবসাব নিয়ে চলাফেরা করিস তাদের সামনেই অপমান করে দিল। সবাই ভাববে বউয়ের কাছে সব শেয়ার করিস। কোথায় ঘুষ নিস আর ঘুষের টাকায় কি কি কেনা হয়, এই আনায়া এত তেতো কেন? নিবরাস ভেবে পায় না। তারিশাকে গন্তব্যে নামিয়ে দেয়। তখন তারিশা বলে, তোমার ফিরতে কতক্ষণ লেট হবে? এই ঘন্টাখানেক। আমারও ঘন্টাখানেক সময় লাগবে। গেটের সামনে এসে নক দিও, আমি চলে আসব। তখন পরাগ বলে, এত স্যারের পেছনে লেগে আছো কেন? গাড়ির অভাব আছে নাকি? সেটা তোমাকে জিজ্ঞাসা করিনি আমি। নিবরাস ভাইয়াকে আমাকে নিয়েই যাওয়ার সময়। নিবরাস মাথা নাড়ায়। তারিশা হেসে ভেতরে যায়। পরাগ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, আনায়া ম্যাম দেখি কিছু বলেনি। আমি ওনার জায়গায় হলেই তারিশাকে কবে শিক্ষা দিয়ে দিতাম। পরাগের কথায় নিবরাস বলে, পৃথিবীর সব থেকে সুখী মানুষ কি? কে? যার লজ্জা নেই। এক্সাম্পল তারিশা। অপমান তাকে কম করা হয়নি এটা ওটার মাধ্যমে, তাও সে বুঝে না, লজ্জা হয় না তার। তারিশা নামের মেয়েগুলো নির্লজ্জ আর ছ্যাঁচড়া মনে হয়। সেসব জানি না, তবে এই তারিশা প্রচুর ছ্যাঁচড়া। সব কিছুতে বাঁ হাত ঢুকানো তার অত্যাবশ্যকীয় কাজ। যাওয়ার সময় ভেকে আবার গাড়িতে নেবেন স্যার? নেব। ম্যামের জায়গায় আমি হলে আপনাকেও টাইট দিয়ে দিতাম কবেই। তারিশাকে একটু বেশি প্রশ্রয় দেন আপনি। মনে মনে বলে পরাগ, তোমার ম্যাম ব্যর্থ। কেন? আমার পেছনে থেকে তারিশাকে সরাতে পারেনি। সেটা আপনার ব্যর্থতা। বউ থাকতে অন্য নারীকে ছাঁটাই করতে পারেনি। নিবরাস আর কথা বাড়ায় না। ভার্সিটিতে এসে মারিয়াকে পায় আনায়া। অনেকদিন পর দেখা হয়েছে তাদের। ক্লাস 2টা করে চলে আসে দুজন মিলে গল্প করবে। আনায়া নিজের সুখ দুঃখ সাথে তারিশার ছ্যাঁচড়ামের কথা শেয়ার করে। মারিয়া সে মজা নিচ্ছে, সাথে আনায়াকে খেপাচ্ছে। কিছুক্ষণ আগে সান্ত্বনা দিয়েছে, সাথে তারিশার গুষ্টি তুষ্টি ধুয়ে মুছে দিয়েছে। নিবরাসের গুষ্টি উদ্ধার করে দিয়েছে। আনায়া ভাবছে বাড়ি গিয়ে কিভাবে নিবরাসের সাথে কথায় পেরে ওঠা যাবে ঝগড়ায়। মারিয়ার থেকে আইডিয়া নিচ্ছে।
এই বদলোক ছোকরোটে অনেক, মনে হয় না যুক্তি দিয়ে জিততে পারবো। বান্ধবী, তোর একে সোজা করতে 1 মাস লাগছে, আমার 1 সপ্তাহে যথেষ্ট ছিল। যদি আমার কথা শুনতো না তবে আমার একদিনই যথেষ্ট। প্রবলেম কি তোর ভদ্রলোকের? বউ থাকতে আরেক মেয়ে নিয়ে পড়ে আছে। ও পড়ে নেই, তারিশা নিজেই ওর পেছনে পড়ে আছে। কি আর বলবো বইন, একের পর এক শুধু আমার জামাই নিয়ে টানাটানি করছে। সে তো তোরই, যেই টানাটানি করুক সে কিন্তু নিয়ম করে তোর ঠোঁটে চুমু খায়, অন্য মেয়ে ঠোঁটে না। যা, তোর কাছে না কিছু বলেও শান্তি পায় না, কোনো না কোনোভাবে লজ্জায় ফেলে না দিলে তোর হয় না। না সত্যি বললাম তো। তোর সত্যি তোর কাছেই রাখ। এমনিতেও আজকে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে, শরীরটাও জ্বলে যাচ্ছে। দে, আমি খবরটা জিজুকে দেই। না, দরকার নেই। আরে দে না, মজা হবে অনেক, দেখি শালা কি রিয়্যাক্ট করে। কথাটা বলে মারিয়া আনায়ার থেকে ফোন নিয়ে নিবরাসের নাম্বারটা খোঁজে। সহজেই পেয়ে যায় নিবরাস দিয়ে সেভ করা। মারিয়া নাম্বারের দিকে তাকিয়ে বলে, কি আনরোমান্টিক তুই! এই জেনারেশনে এত জান বাবু সোনা কলিজা কিডনি লিভার ফুসফুস থাকতে নাম দিয়ে সেভ করলি। ওর নাম্বার যে আমার ফোনে রেখেছি সেটাই ওর 7 কপালের ভাগ্য। মারিয়া হাসে, নিবরাসের নাম্বারে কল দেয়। আনায়া চেয়ে আছে কল রিসিভ করে কিনা সেটা দেখবে। প্রথমবার কল যেতেই কেটে দেয় নিবরাস, তাতে আনায়ার রাগ আরও 400 ডিগ্রি বেড়ে যায়। দ্বিতীয়বার কল দিতেই সে কেটে দেয়। তৃতীয়বার কল রিসিভ করে নিবরাস ঝাড়ি দেয়। কল কেটে দিচ্ছি, বুঝতে পারছো ইম্পর্টেন্ট আছে, তাও বারবার ডিস্টার্ব করো কেন? সরি জিজু, বুঝতে পারিনি। আসলে আমি আনায়া না, ওর বেস্ট ফ্রেন্ড মারিয়া। আয়না কোথায়? রেগে বোম হয়ে বসে আছে, আপনি বাড়ি গেলেই বোমটা ব্লাস্ট করবে, আমি সাবধান করে দিচ্ছি। আপনার ফ্রেন্ড 1 নম্বরের ঘাড় তেরা, একটু বুঝিয়ে বলবেন তার আমি কমাতে। আয়নার সাথে আমাদের বাড়িতে আসবেন, দেখা হবে, তখন কথাও হবে। এখন আমি ব্যস্ত আছি। নিবরাস কল কেটে দেয়। আনায়া কথা বলছে না। মারিয়ার জায়গায় সে থাকলে নিশ্চিত ছাড়িটা সেই খেত। আজকে নিবরাস শুধু বাড়ি আসুক, আনায়া বুঝাবে ছাড়ি কত প্রকার ও কে কি, সাথে ছাড়ি হুমকি ধামকি পানির সাথে গুলিয়ে খাওয়াবে।